দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা, আজকের বাজারে কেমন চলছে দেশি হালি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানবো একজন বিশিষ্ট ব্যবসায়ীর কাছ থেকে যে বাজার দর কেমন চলছে ঢাকা শ্যামবাজারে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার প্রথমেই আপনার জানাতে যাই, আপনি নভেম্বর মাসের 25 তারিখের এই আমাদের কাছ থেকে পেঁয়াজ, রসুন, আলুর বাজার সংগ্রহ করে যে বস্তু নিষ্ঠা খবর পরিবেশনা করেন, এই জন্য আমার পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ স্যার। তো কি অবস্থা বাজারের? বাজারের অবস্থা 1 তারিখ 10 তারিখ পর্যন্ত ভালো ছিল। প্রতিদিন 4 আনা 8 আনা পেঁয়াজের দাম বেড়েছে, রসুনের দাম বেড়েছে, আলুর দাম বেড়েছে, বুঝছেন। আজ এই 10 তারিখের পরেতে 11 তারিখে শুরু হয়েছে বাজার কমা। এই আজ 2 দিন বাজার কম, বুঝছেন। পেঁয়াজ যেমন পার কেজিতে 11 তারিখে আসি 5 টাকা 3 টাকা কমেছে, রসুনে 10 টাকা 15 টাকা কমেছে, আলুতে 2 টাকা 2.5 টাকা কমেছে। পেঁয়াজের বাজার আজকে বর্তমান সর্বোচ্চ 30 টাকা, সর্বনিম্ন 26 টাকা। রসুনের বাজার সর্বোচ্চ 65 টাকা, সর্বনিম্ন 52 টাকা। আলুর বাজার সর্বোচ্চ 13 টাকা, সর্বনিম্ন 11 টাকা, বুঝছেন আজকের বাজার। তবে এই 9 তারিখে 10 তারিখে প্রত্যেকটা পণ্যের দামই অস্বাভাবিক বেশি ছিল, বুঝছেন। এই যে আমরা যে রসুন এবং পেঁয়াজ এই যে বিক্রি করি এবং আদা, আলু, এই পেঁয়াজ, রসুন, আদা বাংলাদেশের 18 কোটি মানুষের যে রান্নার প্রধান মশলা হচ্ছে পেঁয়াজ, রসুন আর আদা। আমরা সেই জিনিসই বিক্রি করি, বুঝছেন। বাংলার মানুষ, বাংলার উৎপাদিত পণ্য রসুন, পেঁয়াজ আর আদা, এই দিয়ে 18 কোটি মানুষের রান্নাঘরে রান্না হয় এবং মশলা আকারে এটা ব্যবহৃত হয়। এই জিনিসের দাম এতটাই কম যে পেঁয়াজের দাম উৎপাদন খরচ যায় 15 টাকা কম, রসুন উৎপাদন খরচ হয় 20 টাকা কম, আলু উৎপাদনের খরচ হয় 6 টাকা কম, বুঝছেন। এইসব পণ্যগুলা যেগুলা মশলা আকারে আমাদের দেশে রান্নার সুস্বাদ করার জন্য যেগুলি মশলা হিসেবে কাজে লাগে, সেইগুলি পণ্যের দামই কম, বুঝছেন। এই বাজারটা এতটা কমতো না। নভেম্বর মাসের 20-22 তারিখে ভারতের একটা চক্র এই দেশের কিছু অসাধু ব্যবসায়িক এবং অসাধু অফিসারদের কোটি কোটি টাকা ঘুষ দিয়ে লক্ষ লক্ষ টন বাজারে পেঁয়াজ বাংলাদেশের বাজারে আমদানি করে বাংলাদেশের বাজার সয়লাভ করে ফেলছে। এই বাজার আর উঠি নাই। এই বাজার পড়তে আছে কমতে আছে এবং তো কমেই গেল। কিন্তু মাঝখানে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত বাংলাদেশের 400 কোলিস্টোর আলুর কোলিস্টোর, সেখানে 1 কোটি টন আলু ধরে, সেইগুলি ব্যবসায়ীরা কিনে কোলিস্টোরে ঢুকাতে গিয়ে দাম একটু বেড়ে গেছিল। বাংলাদেশের পেঁয়াজ হাটে হাটে যত পেঁয়াজ ওঠে ওগুলি রাখি হয়েছে। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত পেঁয়াজের বাজার 10 টাকা বেড়েছিল। বাংলাদেশে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রসুন রাখি হওয়ার কারণে আপনার 15 টাকা 20 টাকা কেজির মধ্যে বেড়ে গেছিল। এখন রাখিওয়ালারা কিনা হয়ে গেছে, আবার দাম কমতে শুরু করেছে, বুঝছেন। আসলে এই দেশের দরকার হলে দেশপ্রেমিক, বুঝছেন। দেশপ্রেমিক ছাড়া এই দেশ, এই জাতির উন্নতি হবে না, বুঝছেন। এই দেশের দেশপ্রেমিকের অভাব। যেমন কি আমরা কৃষি পণ্য বিক্রি করি, কৃষি খাতে দেশপ্রেমের দরকার আছে। যারা মাঠ পর্যায়ে কৃষি উপসহকারী আছে তারা কৃষকের সাজেশন করবে এবং প্রথম শ্রেণীর যারা কৃষি অফিসার আছে তারা উন্নত মানের বীজ, উন্নত মানের সার, উন্নত মানের কীটনাশক এগুলা সংগ্রহ করে কৃষকের হাতে তুলে দিবে। দেখেন আজ থেকে 4 বছর আগে ডিজেল তেল ছিল 33 টাকা লিটার, বুঝছেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধের কারণে আপনার 1 রাতি আপনার তেলের দাম বাড়ালো 133 টাকা থেকে 120 টাকা। আজও পর্যন্ত সেই বাজারই আছে, বুঝছেন। এটা কৃষকের জন্য এক মর্মান্তিক মানে দুঃখজনক সংবাদ। এবং কৃষকের কৃষি উৎপাদন করতে প্রধান উপকরণ হচ্ছে ডিজেল তেল। আপনার পেঁয়াজ কম, রসুন কম, আলু কম, ভুট্টা কম, গম কম, ধান কম, আম কম, লিচু কম, যত পণ্য উৎপাদন হয় সেগুলো পানি দিয়ে উৎপাদন করে। চাতক পাখির মতো বৃষ্টির জন্য আকাশের দিক চায় থাকলে কৃষি বিপ্লব ঘটবে না।
এই দেশে কৃষি বিপ্লব ঘটাতে হলে আপনার তেলের দাম নিয়ে মাঠে যেতে হবে, সারের বস্তা নিয়ে মাঠে যেতে হবে, তেল উঠাতে হবে এবং বিষের লিটার নিয়ে মাঠে যেতে হবে এবং ব্যাংক লোন যেমন 16% আমরা দিই, কৃষকের দিতে হবে 4%। তাহলে কৃষকেরা ব্যাংক লোন সহজ শর্তে বলে এবং যদি সারের দাম কম হয়, বিষের দাম কম হয় এবং ডিজেল তেলের দাম কমাতেই হবে। বাংলাদেশে কৃষি উৎপাদন করতে গেলে প্রধান উপকরণ হলে তেল, যে তেল দিয়ে পানি উঠা সমস্ত কৃষি বিপ্লব ঘটানো যাবে, বুঝছেন? সেই তেলের দামে আকাশ ছোঁয়া, বুঝছেন? কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেই আন্তর্জাতিক যুদ্ধের কারণে এই তেলের দাম বিশ্বের সব রাষ্ট্রে অস্বাভাবিক বেড়ে গেছে। কিন্তু আমার দেশের মাননীয় প্রধানমন্ত্রী তেলের পরে পুরা নজর রেখেছে এবং তেলের দাম আগের মতো সহনীয় পর্যায়ে আছে এবং আরো অনেক পণ্যের দাম অস্বাভাবিক বিশ্বের দরবারে বেড়ে গেছে, আমার দেশে সহনীয় পর্যায়ে আছে এবং জ্বালানি মন্ত্রীও এই তেলের উপর নজর রাখে বলে তেলের দাম এখনো আগের মতো সহনীয় পর্যায়ে আছে। তবে আপনার মাধ্যমে বলতে চাই, দেশপ্রেমিক ছাড়া এই দেশের উন্নতি ঘটবে না, এই দেশে কৃষি বিপ্লব ঘটবে না। দেশপ্রেমে কৃষি বিপ্লব ঘটানোর মহানায়ক ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ওনার টাইমে কৃষি বিপ্লব ঘটাইছিল, বুঝছেন? 10 মনের ধান 35 মন হয়েছিল, বুঝছেন? এবং তেলের দাম 7 টাকা লিটার ছিল, বুঝছেন? সারের দাম 3.5 টাকা কেজি ছিল। অনেক কৃষি উপকরণের দাম অন্যান্য পণ্যের ছায় 25% ছিল, যার জন্য কৃষকেরা কৃষি পণ্য উৎপাদন করে শহীদ রাষ্ট্রপতি এই দেশের কৃষি পণ্য চাহিদা মিটা বহির্বিশ্ব রপ্তানি করেছে। সেই শহীদ রাষ্ট্রপতি যেদিন ক্ষমতায় আসলো তার 15 দিন আগে ছিল চাউল 7 টাকা কেজি। শহীদ রাষ্ট্রপতি ক্ষমতায় আসার পরে 15 দিন পরে চাল হয়ে গেল 2.5 টাকা কেজি। দেশের শ্রমিকের দাম বেড়ে গেল, চাউলের দাম কমে গেল, বিভিন্ন পণ্যের দাম কমে গেল। দেশে মানুষ কেন কোকিলা পাখি টাকি শুদ্ধি জিয়ার জন্য দোয়া করা শুরু করলো, বুঝলেন? সেই জিয়া অত্যন্ত আমার মতো মানসিক বিশ্বাস করতো বলেই, অত্যন্ত ভালো মানুষ বলেই মানসিক বিশ্বাস করার কারণে মানে 2-3 বছর পরই তাকে মৃত্যুবরণ করতে হলো, বুঝছেন? উনি বেঁচে থাকলে এদেশে অনেক উন্নতি হতো দেশ জাতির এবং কৃষি বিপ্লব ঘটতই, বুঝলেন? মানুষ অনেক সুখী থাকতো। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পরে এই দেশে 17 কোটি মানুষ বুক ভরে নিঃশ্বাস নিচ্ছে। আশা করতেছি উনি 12 লক্ষ কৃষকের কৃষি লোন ইন্টারেস্ট সহ মকুব করেছে। ওনার আম্মাও 91 সালে ক্ষমতায় আসি 18 লক্ষ কৃষি লোন এবং ইন্টারেস্ট সহ মকুব করেছিল। এই সরকার কৃষকের পাশে দাঁড়াবে, কাঁধে কাঁধ মিলাবে এবং কৃষি বিপ্লব ঘটাবেই। আমি মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াকে বলি যে শিল্প খাতে অনেক লোন দিয়েছেন, সেগুলি দেউলিয়া হয়ে গেছে। এইবার কৃষকের পাশে দাঁড়ান, যেহেতু কৃষক অনেক ক্ষতিগ্রস্ত সরকারি সুবিধা না পাওয়ার কারণে। আপনি কৃষকের পাশে দাঁড়ান, কৃষকের পিছিয়ে বিনিয়োগ করেন, কৃষি বিপ্লব ঘটান। কৃষি বিপ্লব ঘটালেই কৃষকেরা সুখী শান্তি থাকবে, কৃষকেরা ইনকাম সোর্সের মধ্যে চলে যাবে। কৃষকেরা যদি ইনকাম সোর্সে যায়, আয়ের জায়গায় যায়, পূর্ণ বেশি ব্যবসা হয়, সেইটা দিয়ে বেচাকেনা অন্যান্য ব্যবসায়ীরা বেচাকেনা করতে পারবে। আর কৃষকেরা থেকে বাজারে কোনো মাল না কেনে ব্যবসায়ীরাও শান্তি থাকতে পারবে না। এই জন্য এই দেশে কৃষি বিপ্লব ঘটানো অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজন, বুঝলেন? আর যারা কৃষি বিপ্লব ঘটাতে হলে মাঠ পর্যায়ে কৃষি অফিসাররা ঠিক মতো ডিউটি করতে হবে, নজরদারি রাখবেন এবং কৃষি যারা ওয়ার্ড পর্যায়ের অফিসার তাদের দেশপ্রেম থাকতে হবে, জেলা পর্যায়ের অফিসারের দেশপ্রেম থাকতে হবে এবং কৃষি মন্ত্রণালয়ের দেশপ্রেম থাকতে হবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে 100% দেশপ্রেম থাকতে হবে। তবে দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে অতি শীঘ্রই। আজ যদি মানুষের মধ্যে অফিসার, প্রথম শ্রেণীর অফিসারের মধ্যে দেশপ্রেম না থাকে, যারা 41টা দপ্তর আছে, দপ্তরের যারা বড় বড় অফিসার, মন্ত্রণালয়ের মন্ত্রীরা, তাদের মধ্যে দেশপ্রেম না থাকলে এদেশে উন্নতি ঘটানো সম্ভব না। আর যদি দেশপ্রেম থাকে, অল্প দিনের মধ্যে এই দেশের উন্নতি হবে। বিশ্বর দরবারে মাননীয় তারেক জিয়ার মুখ উজ্জ্বল হবে, বিশ্বর দরবারে তার মাথা উজ্জ্বল হবে এবং
সবচেয়ে প্রয়োজন হচ্ছে কৃষি বিপ্লব ঘটানো। এই দেশে কৃষিয়ায়ন দেশ, শিল্পায়ন দেশ না। কৃষি বিপ্লব ঘটালেই দেশের জাতির উন্নতি হবে, মাননীয় প্রধানমন্ত্রীর মুখ বিশ্ব দরবারে উজ্জ্বল হবে। তো স্যার বর্তমানে যে অবস্থা পেঁয়াজের, কৃষকের কি লস হচ্ছে? পর্যাপ্ত পরিমাণ লস হচ্ছে। 25 সালে একবার লস হয়েছে, যেটা কৃষকেরা দিশেহারা। আবার ধাপ ধরনা করি, ব্যাংকের লোন টোন নি, আবার কৃষি উৎপাদন করেছিল, আবার লস খালো। এইবার লস, ভয়াবহ লস, বুঝছেন? এই লসের কথা বলা যায় না। 40 টাকা পেঁয়াজ 25 টাকা বিক্রি, 80 টাকা উৎপাদন খরচ, রসুনে বিক্রি হলে 55 টাকা, 18 টাকা 19 টাকা আলুতে উৎপাদন খরচ, বিক্রি হলে 9 টাকা 10 টাকা, বুঝছেন? আর একটা কথা যে এই যে বস্তা, নেট বস্তার দাম আগে 15 টাকা 16 টাকা ছিল, বর্তমানে 60 টাকায় পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এটা এর যে কাঁচামাল বহির্বিশ্ব থেকে আসে, সেই কাঁচামালের দাম বাড়ে গেছে। কি কাঁচামাল যে জাহাজগুলি আসবে, বুঝছেন, ওই হরমুজ প্রণালীতে এই জাহাজগুলি আটকা আছে। কাঁচামাল না আসার কারণে এই বস্তা উৎপাদন হচ্ছে না, যার জন্য 11 টাকার বস্তা আর 60 টাকা বিক্রি হচ্ছে। এটা তো বাংলাদেশে প্লাস্টিক দিয়ে তৈরি হয় না? না, এই বোতল। না না, এই কোনো বাংলাদেশে পুরান প্লাস্টিক ছাড়া কোনো নতুন প্লাস্টিক চায়নার থেকে অন্য রাষ্ট্র থেকে আসে, দেখবেন সাদা এক ধরনের দানা, ওই দানার থেকে এই বস্তা তৈরি হয়, প্লাস্টিকের বোতল তৈরি হয়, যাবতীয় কিছু বিদেশি ওই দানার থেকে তৈরি হয়, বুঝছেন? সেই জাহাজগুলো আটকা আছে, বুঝছেন, যার জন্য কাঁচামাল না আসার কারণে এসব বস্তার দাম বৃদ্ধি হয়েছে। যুদ্ধ যদি কালে ইরান আমেরিকার যুদ্ধ যদি থেমে যায়, বুঝছেন, শান্তির 2 সপ্তাহ জন্য থামে, তাহলে তেলের দামও সহজ নিয়ে পর্যায়ে আসবে, তেলের যে অস্থিরতা এটা কমে যাবে, এবং এরকম শত শত পণ্যর জাহাজ আটকা আছে। এগুলো জাহাজ যদি গেলে মানে ছাড়ি দেয়, তাহলে আবার সব পণ্য কাঁচামাল এই দেশে আসলে ওষুধ সহ যত রকম পণ্য আছে সব দাম কমে যাবে, বুঝছেন? আজকে দেখেন দুধের দাম বেশি, সাবানের দাম বেশি, সোয়াবিন তেলের দাম বেশি, এরকম অনেক পণ্য বিদেশ থেকে আসে, সেগুলির দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাইছে। যুদ্ধ যদি কালে আলোচনা ভিত্তিতে শান্তি চুক্তি ফাইনাল হয়, তবে প্রত্যেকটা পণ্যের দাম কমে যাবে। তো সর্বশেষ কি বলতে চান স্যার, যে আসলে বর্তমান যারা রাখি ব্যবসায়ীরা আছে, এরা আসলে পেঁয়াজ ভালোভাবে কিনতে পারছে না, কারণ হচ্ছে ভালো পেঁয়াজ এবছর উৎপাদন বেশি হয়েছে, কালার ভালো না, কোয়ালিটি মান নাকি ভালো না। জি, এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, বুঝছেন? এই পেঁয়াজ এই বছরের চাহিদা হলে প্রায় 35 লাখ টন, উৎপাদন হয়েছে প্রায় 45 লাখ টন, বুঝছেন? বহির্বিশ্বের পেঁয়াজ তো লাগবেই না, আরো এই দেশের পেঁয়াজ বিশ্বের অন্যান্য রাষ্ট্রে রপ্তানি করতে হবে। যদি পেঁয়াজের দাম কৃষকের ন্যায্য মূল্য পাতে হলে বিদেশে রপ্তানি করতে হবে, এবং আলু বিদেশে রপ্তানি না করলে এই দেশের আলু, এই দেশে আমরা আলু লাগে বাৎসরিক 1 কোটি 10 লাখ টন, উৎপাদন হয়েছে 1 কোটি 30 লাখ টন প্রায়, তাতে 1 কোটি টন পলিস্টারে গোডাউনজাত হয়েছে, আর 30 লাখ টন আলু বাইরে আছে, সেগুলাই কৃষকেরা বিপাকে আছে। পেঁয়াজ যা প্রয়োজন তাছে উৎপাদন হয়েছে বেশি, যার জন্য পেঁয়াজের দাম বাড়তেছে না। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রাখিয়ালারা ধরেছিল, দাম বেড়ে গেছিল, আবার রাখিয়ালা কিনা বন্ধ করেছে, দাম কমে গেছে। 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত রসুন কিনলো, রাখি কিনলো, রসুন রাখি করলো, দাম বেড়ে গেছিল, আবার ওনা কিনা বন্ধ করে দিয়েছে, দাম কমে গেছে। আর এই 2টা পণ্য আর আলুর দাম, এই 3টা পণ্যর দাম এই বছরে যা বাৎসরিক চাহিদা তার চেয়ে উৎপাদন বেশি। এই দেশে এইসব পণ্যের দাম সহনীয় পর্যায়ে থাকবে। রাখি করুক আর গোডাউনজাত করুক আর যাই করুক, 5-6 মাসের মধ্যে কোনো পণ্যের দামই অস্বাভাবিকভাবে বাড়বে না, সহনীয় পর্যায়ে থাকবে। থ্যাংক ইউ স্যার, অসংখ্য ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ বস্তুনিষ্ঠা খবর মানসিক শোনানোর জন্য, কি পরিবেশন করার জন্য। থ্যাংক ইউ। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আমি ছিলাম মেসাস আলহাজ ভান্ডার, ঢাকা শ্যামবাজারে। তো আজকের বাজার দর কেমন ছিল বিস্তারিত আমরা জানলাম। তো যারা যারা ঢাকা শ্যামবাজার এখানে আসতে চান, যারা নতুনভাবে পেঁয়াজগুলো দিতে চান, তারা কিন্তু মেসাস আলহাজ ভান্ডারে আসতে পারেন। তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।